আচ্ছা, তো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা, মানে ভেক্টর বীজগণিত। আমি প্রথমেই বলেছি, আলোচনা শুরুতে বলেছি, মানে বিশেষ করে স্কেলার এবং ভেক্টরের পার্থক্য করতে গিয়ে আমি কি বলেছি, যে স্কেলার আর ভেক্টরের একটা গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে তাদের বীজগণিত। স্কেলাররা সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলে, সাধারণ যোগ বিয়োগ গুণভাগ যেভাবে হয়, জেনারেল অ্যালজেব্রা যেটা, সেটা মেনে চলে। কিন্তু ভেক্টর সাধারণ যোগ বিয়োগের নিয়ম মেনে চলে না। ওদের জন্য বিশেষ এক ধরনের অ্যালজেব্রা আছে, সেটাকেই আমরা বলছি ভেক্টর অ্যালজেব্রা। ঠিক আছে, অর্থাৎ তাদের যোগের নিয়ম আলাদা, বিয়োগের নিয়ম আলাদা, মানে সাধারণ যোগ বিয়োগের চেয়ে আলাদা। তো তাই জন্য আমরা প্রথম একে একে দেখব যে ভেক্টর যোগ, ভেক্টর অ্যাডিশন। ঠিক আছে, ভেক্টর অ্যাডিশন। তাহলে সাপোজ আমি দুটো ভেক্টর নিয়েছি, এ আর বি, দুটো ভেক্টর। তো এই দুটো ভেক্টরের অ্যাডিশন মানে এ প্লাস বি, এটাকে বলা হয় রেজাল্টেন্ট ভেক্টর, অর্থাৎ রেজাল্টেন্ট ভেক্টর অফ এ অ্যান্ড বি, আর দ্বারা সূচিত করা, বাংলায় যাকে বলে লব্ধি। লব্ধি, লব্ধি বল তোরা শুনেছিস, কারণ বলও তো ভেক্টর, তাহলে দুটো বলের যোগফল, সেটা লব্ধি বল। তো এটা সাধারণ লব্ধি, সাধারণ যে কোনো দুটো ভেক্টরের যোগফল, সেটা হচ্ছে সেই দুটো ভেক্টরের লব্ধি আর। তো এই আর আমরা কিভাবে বের করব? ঠিক আছে, তো ভেক্টর যোগের দুটো সূত্র আছে। একটা হচ্ছে কি ট্রায়াঙ্গেল ল, মানে ত্রিভুজ সূত্র, আর একটা হচ্ছে প্যারালালোগ্রাম ল, সমান্তরিক সূত্র। ওকে, ত্রিভুজ সূত্র আর এটা সমান্তরিক সূত্র। তাহলে প্রথম আমরা ট্রায়াঙ্গেল ল দেখব, ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র কি বলছে আমি লিখছি একটু। যদি কোন ত্রিভুজে পরপর দুটি বাহুকে পর্যায়ক্রমে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, তবে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি পূর্ববর্তী দুটি ভেক্টরের লব্ধিকে সূচিত করবে। এইটা হচ্ছে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র। ঠিক আছে, কি বলছে? যদি কোন ত্রিভুজের পরপর দুটি বাহুকে পর্যায়ক্রমে ভেক্টর দ্বারা প্রকাশ করা যায়, তবে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটিকে পূর্ববর্তী দুটি ভেক্টরের লব্ধি হিসেবে সূচিত করা যায়। মানে কিরকম? এইটা একটা ত্রিভুজ, হ্যাঁ, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এই বাহুটাকে বললাম এ ভেক্টর, এই বাহুটাকে বললাম বি ভেক্টর। পরপর পর্যায়ক্রমে দুটো বাহুকে নিলাম, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় ভেক্টর। তাহলে বিপরীত ক্রম মানে কি? এটা এদিকের ক্রম ছিল, বিপরীত ক্রম মানে উল্টো দিকে, এইটা হয়ে যাবে আর। তাহলে ত্রিভুজ সূত্রের যে স্টেটমেন্ট মানে বিবৃতি, ত্রিভুজ সূত্রের স্টেটমেন্ট বা বিবৃতি থেকে আমরা এই জিনিসটা পেলাম।
তো এটা সাধারণভাবেও আমরা বলতে পারি, মানে আমরা যদি ত্রিভুজ সূত্র নাও জানি, ত্রিভুজ সূত্রকে আমরা সাধারণ অভিজ্ঞতা থেকেও উপলব্ধি করতে পারি। ঠিক আছে, সেটা কিরকম? না সাপোজ আমি প্যারালালোগ্রামটা এখন মুছে দিলাম। একটা ত্রিভুজের তিনটে বাহু এরকম, এ বি সি। একজন ব্যক্তি এখান থেকে চলা শুরু করলো, এখানে পৌঁছলো, আবার এখান থেকে চলা শুরু করলো, এখানে পৌঁছলো, আবার সে এখানে চলে গেল। তাহলে তার সরণ কত? শূন্য। তার মানে কি, এগুলো যদি সরণ হতো তাহলে এ সরণ, বি সরণ, সি সরণ যোগ করলে শূন্য হতো। তাহলে শুধু সরণ কেন, যে কোনো ভেক্টর রাশি যদি এরা হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0। কেন? ত্রিভুজের তিনটে বাহুকে যদি তিনটে ভেক্টর দ্বারা পর্যায়ক্রমে রাখি, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, তাহলে একজন ব্যক্তি বা কোনো বিন্দু থেকে শুরু করলে আবার সেই বিন্দুতে ফিরে আসছে। তাই জন্য তিনটে ভেক্টরের যোগফল 0 ভেক্টর। আচ্ছা এবার বল দেখি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর কত হবে? মানে মাইনাস সি ভেক্টর। তাহলে এটা তো সি ভেক্টর, তাহলে মাইনাস সি ভেক্টরটা কোন দিকে? এই দিকে। ওটাই হচ্ছে আর, ওটাই হচ্ছে আর। তো ত্রিভুজ সূত্র তো তাই বলছে যে দুটো বাহুকে যদি আমি পরপর ভেক্টর নিই তাহলে বিপরীত ক্রমে নিতে হবে। সেই ক্রমে হলে হবে না, বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটা হয়ে যাবে আগের দুটো ভেক্টরের লব্ধি, যোগফল বা লব্ধি। ক্লিয়ার? তো এটা হচ্ছে কি ত্রিভুজ সূত্র হয়েছে। আচ্ছা এবারে হচ্ছে কি সামান্তরিক সূত্র, মানে প্যারালালোগ্রাম। এটা কি বলছে? এটা কি বলছে? যদি কোনো সামান্তরিকে সন্নিহিত দুটি বাহুকে দুটি ভেক্টর দ্বারা সূচিত করা হয় তবে তাদের ছেদ বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ ভেক্টর দুটির লব্ধিকে সূচিত করবে। কি বলা হচ্ছে না, কোন একটা সামান্তরিক নিলাম, এরকম সামান্তরিক নিয়েছি, তো এই সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু এ ও বি দুটো ভেক্টর দ্বারা সূচিত করবে। ঠিক আছে, কোন সামান্তরিকের সন্নিহিত দুটি বাহুকে দুটি ভেক্টর দ্বারা সূচিত করবে। তাহলে ওদের ছেদ বিন্দু থেকে অঙ্কিত কর্ণ, এই যে কর্ণ, এইটা তাদের লব্ধিকে সূচিত করবে। এইটা হচ্ছে সামান্তরিক সূত্র। এটা কিন্তু নয়, যেটা লাল দিয়ে এঁকেছি এইটা কিন্তু নয়। কোন কর্ণটাকে নিতে হবে? ওদের ছেদ বিন্দু থেকে। বলেছি, এক্সপ্রেশনে লেখা আছে, বিবৃতিতে লেখা আছে, তাই তো? তো
কোনো সামান্তরিকের দুটি বাহুকে দুটি সন্নিহিত বাহুকে দুটি ভেক্টর দ্বারা প্রকাশ করলে তাদের ছেদবিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণ ভেক্টর দুটির লব্ধিকে সূচিত করে। এটা হচ্ছে সামঞ্জস্য। আচ্ছা, এটা কিন্তু ত্রিভুজ সূত্র থেকেও পাওয়া যায়। কিরকম? এটা যদি এ বি ভেক্টর হয় তাহলে এটাও বি ভেক্টর। তাহলে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান আর এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা তো ত্রিভুজ সূত্র, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু আর। কিংবা এটা এ হলে এটাও এ, তাহলে বি ভেক্টর প্লাস এ ভেক্টর ইকুয়াল টু আর। তা ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র এরা অ্যাকচুয়ালি অভিন্ন, শুধু দেখতে আলাদা, কিন্তু আউটকামটা সেম। একটা থেকে আরেকটাতে যাওয়া যায়, একটা আরেকটাকে করেসপন্ড করে, মানে একটা থেকে আরেকটা পাওয়া যায়। বুঝা গেল? তাহলে এইটা হচ্ছে সামান্তরিক সূত্র, মানে প্যারালাল ল। বুঝেছো? আচ্ছা, এবার এখানে একটা জিনিস বলতে হবে। কি বলতে হবে? তাহলে কখন কোনটা ব্যবহার করব? আমার তো দুটো সূত্র হলো, কখন কোনটা ব্যবহার করব? না, দুটো কেস হতে পারে। কিরকম? যে দুটো ভেক্টরকে আমি একই বিন্দু থেকে এঁকেছি, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর। কি বললাম? দুটো ভেক্টরকে যদি একই বিন্দু থেকে আঁকি, মানে দুটো ভেক্টরের উৎসটা একই বিন্দু, দুটো ভেক্টরের উৎস একই বিন্দু, সাপোজ ও। এই ক্ষেত্রে আমরা কোন সূত্র ব্যবহার করব? সামান্তরিক সূত্র। কেন? এই যে আবার যদি এরকম হয় যে একটা ভেক্টরের শেষ আর একটা ভেক্টরের শুরু, তখন কোনটা ব্যবহার করব? ত্রিভুজ সূত্র। একটার শেষ এটার শেষ আর একটা শুরু, তখন আমরা ত্রিভুজ সূত্র ব্যবহার করব। দুটোর শুরু এক জায়গা থেকে, তখন সামান্তরিক সূত্র ব্যবহার। কিন্তু দুটোই একই রেজাল্ট দেবে, কারণ এটা থেকে বিটাকে যদি এদিক থেকে আঁকি তাহলে এটা সামান্তরিক সূত্র, তাই না? তাহলে এটা হচ্ছে দুটো অভিন্ন জিনিস। হয়েছে? মুছে দিচ্ছি। আচ্ছা, এবারে এই সামান্তরিক সূত্র কিংবা ত্রিভুজ সূত্র ব্যবহার করে আমরা দুটি ভেক্টরের লব্ধির এক্সপ্রেশন বার করব। এক্সপ্রেশন মানে বিবৃতি, রাশিমালা বের করব। তো লব্ধিও তো একটা ভেক্টর না স্কেলার? ভেক্টর, তার মানে লব্ধি ভেক্টরের মান ও অভিমুখ আছে, তাহলে দুটোই আমাকে বের করতে হবে। ঠিক আছে? তাহলে কি করছি আমরা দুটো ভেক্টর নিলাম, এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। দুটো ভেক্টর নিলাম, তাহলে এই দুটো ভেক্টরের লব্ধি কত হবে সামান্তরিক সূত্র অনুযায়ী? আর হবে, আর ভেক্টর কোনটা? আর হবে তো। এবার এই আর এর মানটা আমাকে বের করতে হবে। সাপোজ দেওয়া আছে এ আর বি এর মধ্যবর্তী কোণ থিটা। কোনটা? এ আর বি এর মধ্যবর্তী কোণ থিটা। তো এই জন্য আমি কি করলাম, এই বাহুটাকে বাড়িয়ে দিলাম, দিয়ে এর উপর একটা লম্ব টানলাম। কার উপরে? এই বাহুটার উপর। সাপোজ এটা ও বিন্দু, এটা এ বিন্দু, সরি এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, আর দরকার নেই এটা। তাহলে এই যে ত্রিভুজটা, কোনটা? ত্রিভুজ ও সি ডি, এটা একটা ত্রিভুজ, এটা তো সমকোণ 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ ও সি ডি একটা,
সমকোণী ত্রিভুজ। আর ত্রিভুজ এডিসি এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আরটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা কি লিখতে পারি? আর স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার মানে সিডি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে ওডি স্কোয়ার। এটা তো এই বড় ত্রিভুজটা ওসিডি করতে পারি। আচ্ছা, আবার এই ত্রিভুজটাতে যদি আসি, এর অতিভুজ কোনটা? এই জিনিসটা এসি। সমকোণের বিপরীত বাহু অতিভুজ। আচ্ছা, এই কোণটা যদি থিটা হয়, এটাও থিটা তো, সমান্তরাল, সমান্তরিক হওয়ার জন্য। এটা যদি বি হয়, এটাও তো বি নাকি? হ্যাঁ, এবং এটা এ হলে এটাও এ। আচ্ছা, এই ত্রিভুজে সাইন থিটা ইকুয়াল টু কত? সাইন থিটা মানে আমরা কি জানি? লম্ব বাই, হ্যাঁ, লম্ব কত এখানে? সিডি। সিডি বাই অতিভুজ কত? বি। বি অতিভুজ তো বিটা। cos থিটা কত? ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা? এডি বাই বি, তাই তো? আচ্ছা, তাহলে এখান থেকে লিখতে পারি সিডি ইকুয়ালস টু বি সাইন থিটা, এডি ইকুয়ালস টু বি কস থিটা, লিখতে পারি। আচ্ছা, এবারে এখানে চলে আসছি। সিডি, সিডি সমান কত? আচ্ছা, আমি এখন রাখছি সিডি স্কোয়ার প্লাস ওডি, এইটা ওডি ইকুয়ালস টু ও এ প্লাস এডি স্কোয়ার। এখান থেকে আমরা বসাতে পারি সিডি ইকুয়ালস টু কত? বি সাইন থিটা, বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস ও এ মানে এ প্লাস এডি, এডি ইকুয়ালস টু বি কস থিটা, তাহলে বি কস থিটা হোল স্কয়ার। একে ভাঙলে কি হবে? বি স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস এ স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab cos থিটা প্লাস বি স্কয়ার cos স্কয়ার থিটা। তাহলে এবার আমরা কুইকলি লিখে দিতে পারি আর স্কয়ার ইকুয়ালস টু এইটা আর এইটা মিলে বি স্কয়ার, আর এ স্কয়ার তো আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে এ আর বি দুটো ভেক্টর যাদের মধ্যবর্তী কোণ থিটা, তাদের লব্ধি কত? আর ইকুয়ালস টু রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা। এটা লব্ধির মান, লব্ধির মান, এই সরলরেখাটার মান মাত্র। অভিমুখ কি করে পাবো, ডিরেকশন কি করে পাবো, সেটার জন্য কি করতে হবে? সাপোজ আমি ধরে নিলাম এই লব্ধিটা এ ভেক্টরের সঙ্গে আলফা কোণ করেছে, তাই তো? তাহলে ট্যান আলফা সমান কত? লম্ব বাই ভূমি। এই ত্রিভুজের লম্ব কোণটা, এই যে ত্রিভুজটা, এই লম্ব কোণটা এইটা সিডি। সিডি কি বের করেছিলাম? বি সাইন থিটা, বি সাইন থিটা তো, এটা এটা এখানে লিখে দিচ্ছি, এটা বি সাইন থিটা, এটা এটা বি cos থিটা। তাহলে কত হচ্ছে? বি সাইন থিটা, ভূমি কত? এ প্লাস এ, এটা এ প্লাস বি cos থিটা। এই আলফাটা কার সঙ্গে কোণ করেছিল? এর সঙ্গে,
লব্ধিটা যদি এ ভেক্টরের সঙ্গে আলফা কোণ করে তাহলে ট্যান আলফা কত হবে বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। এখানে আলফাটা হচ্ছে এর সঙ্গে অ্যাঙ্গেল, যার সঙ্গে অ্যাঙ্গেল শুরু হবে অন্যটা থেকে। এটা মনে রাখার উপায় কি বললাম, যার সঙ্গে অ্যাঙ্গেল এখানে এক্সপ্রেশনটা শুরু হবে সেটা ছাড়া অন্যটা থেকে। এর সঙ্গে অ্যাঙ্গেল তাই শুরু হয়েছে বি দিয়ে, বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। সিমিলারলি আমি যদি বলতাম যে এটা এর সঙ্গে বিটা অ্যাঙ্গেল করেছে, কোনটা লব্ধিটা বি এর সঙ্গে বিটা অ্যাঙ্গেল করেছে, তাহলে কি করতে হবে না এই দিকে আমাকে ড্রয়িং করতে হবে। সাপোজ এইটা 90 ডিগ্রি, তাহলে ট্যান বিটা কত হবে, এটা তো বিটা লম্ব। আচ্ছা এটা থিটা হলে এটাও থিটা, এটা এ হলে এটা কত হবে এ সাইন থিটা, তাই না? সাইন থিটা ইকুয়াল টু এটা বাই এ, তার মানে এটা এ সাইন থিটা, আর এটা কত সিমিলারলি এই ত্রিভুজটার জন্য এখান থেকে আমি লিখতে পারি কি সাইন থিটা ইকুয়ালস টু দিস পোরশন বাই অতিভুজ, তাহলে এটা সমান a ইনটু সাইন থিটা। তাহলে এখানে যদি বসাই এটা কি হবে a সাইন থিটা বাই দিস পোরশন প্লাস দিস পোরশন b প্লাস a cos থিটা। এখানে কার সঙ্গে কোণ b এর সঙ্গে কোণ, সরি b ভেক্টরের সঙ্গে কোণ, তাই শুরু হয়েছে কোথা থেকে a থেকে। আমি বললাম যার সঙ্গে কোণ করবে, মনে রাখার উপায় ফর্মুলাটা মনে রাখবে কিরকম, যার সঙ্গে কোণ করবে এখানে শুরু হবে অন্যটা থেকে। এখানে এর সঙ্গে কোণ করেছিল শুরু হয়েছে বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, এখানে বি এর সঙ্গে কোণ করেছিল তাই শুরু হয়েছে এ সাইন থিটা বাই বি প্লাস এ কস থিটা। তো এইভাবে দিস ইজ দ্য ফর্মুলা অফ রেজাল্টেন্ট ভেক্টরস অফ টু ভেক্টরস a and b। a এবং b দুটো ভেক্টরের লব্ধির মান এটা এবং অভিমুখ সেটা আমাকে যদি a ভেক্টরের সঙ্গে বের করতে হয় তাহলে এভাবে করব, যদি b ভেক্টরের সঙ্গে বের করতে হয় তবে এই হচ্ছে ফর্মুলা। ওকে, আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে আয়ের ফর্মুলা তাহলে কি হলো cos থিটা না cos থিটা, যদি এর সঙ্গে আলফা করে a প্লাস b cos থিটা, যদি বিটা করে b এর সঙ্গে b প্লাস a cos থিটা, এখানে যা হবে এখানে সেটা থাকবে, এসে ফর্মুলা। ওকে, আচ্ছা এবারে এইখানটাতে আসি, যদি এ আর বি ভেক্টর দুটো প্যারালাল হয়, মানে কি এইটা এ ভেক্টর এইটা বি ভেক্টর, তাহলে এ প্লাস বি কি হবে, এ প্লাস বির মানটা কি হবে এ প্লাস বি, জাস্ট দুটো অ্যাড হয়ে যাবে। দুটো যদি সমান্তরাল ভেক্টর হয় অর্থাৎ তাদের মধ্যেকার কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে আমরা এখানে কি পাবো cos 0 মানে 1 a plus b whole square, this will be এটা। আবার এটা a ভেক্টর
এটা বি ভেক্টর, তাহলে এ প্লাস বি কতটুকু হবে? এইটুকু। তো সেক্ষেত্রে যদি এ অ্যান্টি প্যারালাল হয় তাহলে এ প্লাস বির মড এটা কি কত হবে? এ মাইনাস বি। এবারে এখানে কি হচ্ছে, উল্টো দিকে হওয়া মানে এ আর বি বিপরীত হওয়া মানে তাদের মধ্যেকার কোণ 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি কত হয়? -1। তাহলে a স্কয়ার প্লাস 2ab মাইনাস 2ab, সরি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার তার রুট a মাইনাস b। অর্থাৎ দুটো ভেক্টর যদি সমান্তরালে হয় তাহলে তাদের লব্ধি, তাদের মানগুলো জাস্ট যোগ করে দিলে হবে, হবে তো? আর যদি বিপরীত দিকে হয় তাহলে জাস্ট বিয়োগ করে দিলে হবে। বোঝা গেল? তার মানে আমরা আগের চ্যাপ্টারে কি পড়েছিলাম? মোশন ইন এ স্ট্রেট লাইন, মানে একমাত্রিক গতি। একমাত্রিক গতিতে যদি দুটো ভেক্টরও থাকতো, ভেক্টরগুলো কি হতো? হয় একই দিকে হতো, না হয় বিপরীত দিকে হতো। সেক্ষেত্রে তারা সাধারণ যোগ বিয়োগের নিয়মই ফলো করত। একই দিকে হলে প্লাস, উল্টো দিকে হলে মাইনাস। তাই জন্য একমাত্রিক গতিতে আমরা ভেক্টরের প্রয়োজন বোধ করিনি, শুধু প্লাস মাইনাস দিয়েই আমাদের হয়ে যেত। ফরওয়ার্ড রিভার্স, ফরওয়ার্ড ডিরেকশন হলে প্লাস, রিভার্স ডিরেকশন হলে মাইনাস। কিন্তু যদি একটা প্লেনে একটা পার্টিকেল মুভ করে তাহলে কি শুধু প্লাস মাইনাস দিয়ে হবে? হবে না। তো সেই জন্য আমাদের ভেক্টরের প্রয়োজন। এই জন্য এই চ্যাপ্টারটার ক্যাপশন দেওয়া আছে বইতে, মোশন ইন এ প্লেন, দ্বিমাত্রিক গতি। কিংবা এরপরে যদি আমরা ত্রিমাত্রিক গতি পড়ি, হ্যাঁ, একটা পাখি উড়ে বেড়াচ্ছে আকাশে, এই সমস্ত ক্ষেত্রে আমাদের ভেক্টরের প্রয়োজন। আর যদি ওয়ান ডাইমেনশনাল মোশন হয়, মানে সরল রৈখিক গতি হয়, একটা মাত্র দিকে যাচ্ছে, ওয়ান ডাইমেনশনে আমরা ভেক্টরকে স্কেলারে সাপ্রেস করতে পারি, প্লাস আর মাইনাস। কারণ সেক্ষেত্রে ভেক্টরের ডিরেকশন সামনের দিকে না হয় পেছনের দিকে। সামনের দিকে হলে আমরা প্লাস নিই, আর উল্টো দিকে হলে আমরা মাইনাস নিই, কাজ চলে যেত। কিন্তু এখন যদি দ্বিমাত্রিক গতি কিংবা ত্রিমাত্রিক গতি হয়, সেক্ষেত্রে আমরা স্কেলার দিয়ে কাজ চালাতে পারবো না। তাই জন্যই এগুলো, এই ভেক্টর শেখা অত্যন্ত জরুরি।